রাজু আর তার পরিবার সোনপুরাতে থাকত। রাজু 10 বছর থেকে বিয়ে আর অন্য কোনো পার্টিতে ঢোল বাজানোর কাজ করত, আর ঢোল বাজিয়ে ও নিজের পরিবারের পালন পোষণ করত। 10 বছর ধরে তুমি ঢোলই বাজাচ্ছ। তোমার ঢোল বাজানোর কারণে আমাদের পরিবারের ঢোল বাজছে। আরে কি হয়েছে ভগবান, সকাল সকাল কেন এত রেগে রয়েছো তুমি? আমাদের সব বাচ্চারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, আর তোমার যতগুলো বন্ধু আছে ওদের বাচ্চারা ইংরেজি মিডিয়ামে পড়ে। আরে বাস, তুমি শুধু এই মাসটার জন্য অপেক্ষা করো, তারপরে তোমাকে আমি একটা গোপন জায়গায় নিয়ে যাব। অনেক বছর ধরে আমি এই মাসেরই তো অপেক্ষা করছি। জানি না কবে আমাদের ভালো দিন আসবে। যেইমাত্র সুষমার কথা শেষ হলো, রাজু ওখান থেকে উঠে নিজের বাড়ির সবথেকে ওপরের রুমে চলে যায়। এটা হলো গিয়ে আমার পুরো 10 বছরের পরিশ্রম। নিজের পেট কেটে কেটে আমি এই ঢোলগুলোকে পয়সা দিয়ে ভরেছি, আর এখন আমার কাছে হলো কি এই টাকাগুলো গোনারও কোনো সময় নেই। কিন্তু একদিন সুষমা রাজুর এই ঢোলের ব্যাপারে জানতে পারে। এখানে এতগুলো ঢোল কেন রাখা আছে, আর এগুলো দেখতে অন্যরকম কেন? আরে আমি তোমাকে কতবার বলেছি না যে এই ঘরের মধ্যে কখনো আসবে না। চলো যাও এখান থেকে। রাজু সুষমাকে হাত টেনে ধরে নিচে নিয়ে যায়। তখন সুষমার হাত ওই ঢোলে পড়ে, আর ঢোল সমস্ত নিচে পড়ে যায়, আর ঢোলের ভেতরে রাখা টাকা সুষমা দেখে ফেলে। হে ভগবান, এইসব কি? এতগুলো টাকা আমাদের বাড়িতে, এগুলো তুমি কোত্থেকে এনেছো? চুরি করে তো আনোনি। আরে আস্তে কথা বলো, আস্তে। যদি কেউ এর সম্বন্ধে জেনে যায় না, তাহলে আমাদের যে কি অবস্থা হবে। কে জানে তুমি কতগুলো চুরি করেছো? তুমি কোথায় কোথায় ডাকাতি করে এসেছো? এত গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আর তোমার শুনতে হবে। এই সব কিছু হলো গিয়ে ঘুষের টাকা, যেগুলো আমি লুটে নিয়ে ঢোল ভর্তি করেছি। হে ভগবান, এইগুলো তুমি লুকিয়ে কেন রেখেছো? আরে এই সব কিছু আমার অনেক চিন্তা ভাবনা করা চাল। যদি আমি আমার বন্ধুদের মতো পয়সা নিয়ে নিয়ে উড়িয়ে দিতাম, তাহলে আজকে এত বড় লোক হতাম না। এই মাসে অনেক বড় লোকদের বিয়ে হচ্ছে, তুমি দেখবে আমি আরো 2-3টে এরকম ঢোল ভরে আনবো। রাজু বরযাত্রী আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর সাথীদার শুভম রাজুর এই বদলে যাওয়া স্বভাব দেখে সন্দেহ হয়। এই তুমি দেখবে, একদিন আমি এই গোটা জায়গাটা কিনে নেব। যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যাবে না, সেই পুরো জায়গাটা আমরা কিনে নেব, বুঝেছিস? আরে তুমি তো দেখছি খুব জমি কিনে চলেছো, কি ব্যাপারটা? আরে ওই হলো গিয়া, আরে আমি তো এমনি সব বলছিলাম আর কি। আরে আমি ভেঁপু বাজাই, বুঝেছো? কিন্তু আমি বুদ্ধু নই। তোমার হালচালে কিন্তু অনেক পরিবর্তন দেখছি আমি। না এরকম ব্যাপার নয় কিন্তু আসলে। চলো, বরযাত্রীও তৈরি, চলো। যেইমাত্র বরযাত্রীরা টাকা ওঠাতে শুরু করে, রাজু সমস্ত টাকা ওঠাতে শুরু করে দেয়। ও ঢোল বাজানোই ভুলে যায়। আরে ঢোল বাজাও ভাই, ঢোল, না হলে আমরা কেউই পয়সা পাবো না কিন্তু। হ্যাঁ, যেমন তেমন করে পয়সা লুটপাট করে রাজু বসেই ছিল। খুনি শুভমের হাত রাজুর ঢোলে লেগে যায়, আর রাজুর ঢোল নিচে পড়ে যায়, আর ঢোল থেকে অনেকগুলো টাকা পয়সা নিচে পড়তে শুরু করে। সবার চোখ ওই টাকার দিকে পড়ে। এতগুলো টাকা কেউ কখনো দেখেনি। রাজু ঢোলের পয়সাকে আবার সামলে ঢুকিয়ে নিজের বাড়ি চলে আসে। আরে ভগবান, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সব বেঁধে নাও, বাড়ি থেকে বেরোতে হবে। এমন কি হলো আবার? আর কোথা থেকে আসছো তুমি, আর হাঁপাচ্ছ কেন? আরে বেশি কথা বলার সময় নেই এখন, আমাদের এখান থেকে বেরোতে হবে, ব্যাস। রাজু আর সুষমা যেইমাত্র পালাতে যাচ্ছিল, তক্ষুনি ওখানে শুভম চলে আসে। আরে আমার মনেই হচ্ছিল যে তুমি এখান থেকে কেটে পড়বে। সত্যি করে বলো তো, টাকাগুলো তোমার কাছে কোথা থেকে এলো? আরে কোন টাকাগুলো? আরে ওই সব টাকাগুলো আমি ওই বিয়ের বাড়িতে আর অন্যান্য সব জায়গা থেকে রোজগার করে এনেছি। যত টাকায় আমি পাই না কেন, সব টাকা আমি ঢোলের মধ্যে জড়ো করে রেখে দিই। একদম মিথ্যে, এমনটা হতেই পারে না। তোমার সাথে আমি গত 10 বছর ধরে কাজ করছি। যত টাকা তোমার ঢোলের মধ্যে আছে না, অত টাকা তুমি 10 জন্মেও কামাতে পারতে না। তুমি বলতে চাওটা কি? তুমি আমাকে সত্যি সত্যি বলবে নাকি আমি পুলিশকে ডাকবো? এইসব পুলিশকে ডাকার কোনো দরকার নেই ভাই, আমি তোমাকে বলে দিচ্ছি সত্যি কথা। চলো আমার সাথে। রাজু শুভম আর সুষমাকে ওপরের রুমে নিয়ে যায়।
আর সমস্ত ঢোলকে খুলে ওদেরকে দেখায়। এই দেখো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? আরে এখানে তো অনেক কটা ঢোল আছে, কিন্তু তুমি বলতে চাইছো নাকি এই সব কটা ঢোলের মধ্যে প্রচুর পরিমাণ টাকা রয়েছে, যেগুলো সব আমি এখানে লুকিয়ে রেখেছি। শোনো গো, মনে হয় তোমার মাথায় খুব গভীর চোট লেগেছে। এইসব কি ধরনের কথা বলছো তুমি? আর তুমি একটু চুপ করবে নাকি? আর আমার প্রত্যেকটা কথা শোনো। এই ঘটনা হচ্ছে 10 বছর আগের। 10 বছর আগে যখন আমার এখানে বিয়ে হয়েছিল, আমি এই গ্রামে এসেছিলাম। সে সময় আমি গ্রামের প্রধানের কাছে চাকরিও করতাম। প্রধান সাহেব সরকারের থেকে আসা টাকা সব নিজের পকেটে ঢুকিয়ে নিত, আর কিছু টাকা ও আমাদের মতো কর্মচারীদের কাছে রেখে দিত, যাতে ওনার ঘরে যদি কখনো তল্লাশি হয় তাহলে ও সুরক্ষিত থাকবে। রাজু, তুমি টাকা পয়সা সব বাঁচিয়ে রেখেছো তো? যত টাকা তুমি জমাবে আমি তোমাকে তার অর্ধেকটা দিয়ে দেবো, বুঝেছিস? কি আপনি সত্যি বলছেন? যদি এরকমটা হয় তাহলে আমি আপনার সমস্ত টাকা জমাতে রাজি আছি, কিন্তু তোমাকে আমার এখান থেকে কাজ ছাড়তে হবে, না হলে লোক সন্দেহ করবে। তুমি আর কোনো কাজ জানো কি? হ্যাঁ, বাবা ছোটবেলায় আমাকে ঢোল বাজানো শিখিয়েছিল। আমি ঢোল বাজাতে পারি। বিয়ে বাড়িতে গিয়ে আমি ঢোল বাজানোর কাজ করতে চাই। হ্যাঁ, ঠিক বলেছো, তোমাকে এই কাজটাই করতে হবে, ঢোল বাজাতে হবে। লোক পয়সা উড়াবে, সেগুলোও তুমি জমা করে রাখবে, আর সমস্ত টাকা ঢোলে জমা করে তুমি বছরের শেষে আমার সাথে সাক্ষাৎ করবে, একদম বছরের শেষে। আর এরকমটাই হয়েছিল। প্রধান সাহেব আমাকে তার কালো টাকা দিচ্ছিল, আমি সেই টাকাগুলোকে নিয়ে ঢোলের মধ্যে রেখে দিতাম, আর বছরের শেষে তার থেকে অর্ধেক টাকা ওনাকে দিয়ে দিতাম। প্রধান ওকে জোর জবরদস্তি টাকা দিত আর ঢোলে রাখতে বলতো। এই কথা সুষমা আর শুভম শুনে অবাক হয়ে যায়। সুষমা এই কথাটা শুনে খুব গভীরভাবে ভাবে, তো তুমি আমাকে এই কথাগুলো বলনি কেন গো? আর আমি ভয় পেয়ে গেছিলাম। এক তো তুমি এই কথাটা জেনে গেলে, তুমি আমাকে ছেড়ে যাতে বাপের বাড়ি না চলে যাও। আমি জানি যে লোভের পটি আমার চোখের ওপর বাঁধা হয়ে গেছে, সেই জন্য আমি কিছুই দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দাও। এইসব শেষ হতেই আমি আমার পরিবারের সাথে শহরে চলে যাব আর গ্রাম ছেড়ে দেব। ওখানে আমি একটা বাড়িও নিয়েছি, যেখানে ঢোল বাজিয়ে আমি আমার জীবন কাটিয়ে দেব। আরে ওই লোভী প্রধানের তো খবর আমাদেরকে ফাঁস করতেই হবে। শুভম আর রাজু দুজনই রাগের মাথায় পাশের পুলিশ স্টেশনে চলে যায় আর প্রধানের ব্যাপারে পুলিশ কমপ্লেন করে। ও, তো ব্যাপারটা আসলে এই, মুখিয়ার তাহলে মতলবটা এই, ও তোমাদের মতো ছোট মানুষদেরও উপরে অত্যাচার করতে ছাড়েনি, জোর করে তোমাদের কাছে কালো টাকা রেখেছে। সাহেব, আমাকে এই জঙ্গলের থেকে বার করুন, আমি তো ক্রমশ ফেসেই চলেছি, কি করবো এখন? সময় মিলে প্রধানের বাড়িতে যায় আর প্রধানকে তার এই সব কাজের কারণে পুলিশ ধরে নেয়। রাজু তার জীবনের সবথেকে বড় শিক্ষা পায়। ও শহরে গিয়ে ঢোল বাজিয়ে নিজের অধিকারের টাকা কামাতে শুরু করে আর নিজের পরিবারকে হাসি খুশি চালাতে শুরু করে। কৃষ্ণগঞ্জ নামের একটা গ্রামে মহেশ কাপড় চোপড় বিক্রি করার কাজ করত। মহেশ নিজের পরিবারের সাথে কৃষ্ণগঞ্জে দোকান চালাতো আর সেই দোকানেই ওরা থাকতো। মহেশের দোকানের আশেপাশে কাপড় চোপড়ের অনেকগুলো দোকান ছিল। লোকেরা শহর থেকে কুর্তা বানানো শিখে কৃষ্ণগঞ্জে আসছিল। বেশি দোকান হওয়ার কারণে মহেশের কুর্তার দোকান মোটেই চলতো না। বরং মহেশ খুব সৎ মানুষ ছিল আর সেই কারণে ও খুবই চিন্তিত থাকতো। দেখলে গিন্নি, আজকেও সারাদিনে আমাদের কিছুই বিক্রি বাটা হলো না। তো কি হলো গো? কাল থেকে তুমি একটু ডিসকাউন্ট দিয়ে দিও, দোকান নিজে নিজেই চলতে শুরু করবে। 50% ডিসকাউন্ট তো আগে থেকেই রয়েছে, এবার কি মালপত্র ফ্রিতে বিক্রি করব? মহেশ নিজের দোকান বন্ধ করতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে সূর্যদেব একজন ভিখারির রূপ নিয়ে এলেন আর বলতে শুরু করেন, এই ভাই, আমার সাইজের কিছু রাখো নাকি তুমি? যদি থাকে দেখাও না। এই একটা কুর্তা রয়েছে আমার কাছে আপনার সাইজের, এটা নিয়ে যান আপনি। কিন্তু আমার কাছে টাকা নেই, সেটা আমি আগেই বলে রাখলুম। এমনিতেই দোকান ভালোভাবে চলছে না, তারপরে অসহায় একজন ভিক্ষুককে তাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। এই কুর্তাটা আমি এনাকে এমনিই দিয়ে দিই। আচ্ছা, আপনি নিয়ে যান, এটা আপনি নিয়ে যেতে পারেন, টাকা পয়সা দিতে হবে না, এটা আপনি রাখুন। যেইমাত্র কুর্তা মহেশ এগিয়ে দিল, ভিক্ষুক নিজের আসল রূপে চলে এলেন, সূর্যদেব হয়ে। তথাস্তু বালক, তোমার মন যথেষ্ট পরিষ্কার। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আর তুমি তো সত্যিই সৎ আর একজন সৎ মানুষ।
হে ঈশ্বর, আপনি আর এই রূপে? আসো, আমি তোমার ভক্তি আর স্বভাবে প্রসন্ন হয়েছি। এবার থেকে তোমার দোকানে যা যা কুর্তা আসবে আমি সেগুলোকে সূর্যের কুর্তা তৈরি করে দেব। ওই কুর্তার মধ্যে বাইরে থেকে যতটাই চমক হবে, ভেতর থেকে ততটাই সেগুলো নরম হবে। যদি আপনি এমনটা করেন তাহলে আমার সংসারটা ভালোভাবে চলবে, আমার পরিবারের কল্যাণ হবে। সূর্যদেবের আশীর্বাদের কারণে সমস্ত জামা কাপড় সূর্যের মতোই চমকাতে শুরু করে। দোকানে এত আলো হয়ে গেল যে পুরো কৃষ্ণগঞ্জের লোকেরা জানতে পেরে গেল সূর্যের কুর্তার ব্যাপারে। যেভাবে যেভাবে লোকেরা সূর্যের কুর্তার ব্যাপারে জানতে পারে, লোকেরা মহেশের দোকানে সূর্যের কুর্তা কিনতে আসতে শুরু করে। দেখতে দেখতেই ওই ছোট্ট দোকানটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ গিন্নি, কোথায় তুমি? সকাল থেকে একটা চা পর্যন্ত খাওনি। আজকাল তোমার মনটা যে কোথায় পড়ে থাকে কে জানে বাবা গো। এক্ষুনি আনছি, এই নাও। মন কোথায় থাকবে? নতুন লকার নিয়ে এসো। পয়সা রাখার জন্য আমাদের কাছে জায়গাই নেই। হ্যাঁ হ্যাঁ, আরে আর এমন নতুন কি কথা? এখন ওই টাকাগুলো অন্য কোথাও রেখে দাও, আমি অন্য কোনো ব্যবস্থা করে নেব। মহেশ নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখে তখনও চারদিকে সূর্যের কুর্তাই দেখতে পায়। এটা দেখে ও খুব খুশি হয় আর অন্য দোকানদারের কাছে গিয়ে বলে, আরে তোমরা সবাই এখনো পর্যন্ত কিষানগঞ্জেই থাকছো নাকি? আর এখান থেকে চলে যাও। তোমরা আর এখানে কি করবে বলো তো? আপনি তো পাল্টে গেছেন। মনে রাখবেন, লোকেরা যত তাড়াতাড়ি উন্নতি করে না, তত তাড়াতাড়ি তাদের পতনও হয়ে যায়। আরে সেসব কিছু আমি পরে দেখে নেব। তোমরা যদি সূর্যের কুর্তা বিক্রি করতে চাও তাহলে নিয়ে বিক্রি করে দাও, আমার দোকান থেকে কিনে নাও, আর বেশি দামে শহরে বা অন্য গ্রামে গিয়ে বিক্রি করে দাও। এতে তোমাদেরও লাভ হবে আর আমারও হবে। বাবা, তুমি আমাদের লাভ করাবে? হ্যাঁ, ভুলে গেছো নাকি যখন তুমি দোকানে সারাদিন বসে বসে শুধু মাছি তাড়াতে? মহেশ ওদেরকে উল্টো পাল্টা কথা বলে ওখান থেকে চলে যায়। মহেশের ব্যবহারের কারণে তার পরিবারও খুব চিন্তিত ছিল, আর তার সাথেই কৃষ্ণগঞ্জের সমস্ত দোকানদাররা পরিকল্পনা করে। কি ভেবেছো তুমি এখানে বলো? মহেশের দোকান কি করে খারাপ করব? যদি আমরা ওর দোকানটা না বরবাদ করি তাহলে আমাদের খুব কঠিন সময় আসবে। শোনো, আমরা মহেশকে টাকার লোভ দেখাবো। ওকে আমি অন্য আওয়াজে কল করে বলবো যে আমরা কুর্তা সেলাই করাতে চাই। যখন ও সেটা মেনে নেবে তখন আমরা চুক্তিটা ক্যান্সেল করে দেব। আর এরকম করলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে, আর তারপরেও দোকান বন্ধ করে পালিয়ে যাবে। খুব ভালো প্ল্যান, আমাদের এরকমটাই করা উচিত। অন্য দোকানদাররা পরিকল্পনা করছিলই। তক্ষুনি মহেশ সূর্যদেবের মন্দিরে গিয়ে ওনাকে সকাল সকাল জল অর্পণ করত। হে সূর্যদেব, আজকে আমি যে জায়গাতে রয়েছি শুধু আপনার জন্যই হয়েছে। তক্ষুনি মহেশের মোবাইলে অন্য দোকানদারের কল আসে। আরে, আমি সূর্যের একটা কুর্তা তৈরি করতে চাই। বাইরে থেকে দেখতে যেন সেটা একদম চকচক করে আর ভেতরে যেন খুবই নরম হয়, একদম আপনার মতন। বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি চুক্তিটা করে নিন। আরে এটা আবার কোনো কথা নাকি? চুক্তি পাক্কা, কথা দিচ্ছি। আপনি আপনার কুর্তা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। মহেশ সূর্যের কুর্তা বানানোর জন্য তৈরি হয়। এই যে গিন্নি, শুনছো? আমাদের দিন আরো ভালো হতে চলেছে গো। সূর্যের কুর্তার চুক্তি করেছি। যদি আমরা এটা তাড়াতাড়ি করতে পারি তাহলে সূর্যদেবের জন্য একটা ছোট্ট মন্দির তৈরি করে দেব। আরে এটা কি? তুমি তো মানত চেয়েছিলে না? আমি অনেক দিন ধরেই এই মানসিকটা করে রেখেছি, বুঝেছো? এবার আমার মনে হচ্ছে আমার এই মানসিক পূরণ হতে চলেছে গো। মহেশ বাজার থেকে কিছু টাকা উঠিয়ে সূর্যের কুর্তা বানানো শুরু করে দেয়। সূর্যদেবের আশীর্বাদের কারণে সমস্ত কুর্তা সূর্যের মতোই আলোকিত হয়ে পড়ে আর তৈরি হয়ে যায়। মালিক, আপনার চুক্তি মতো কাজ হয়ে গেছে। আপনি গাড়ি পাঠিয়ে সমস্ত সূর্যের কুর্তাগুলো নিয়ে চলে যান। যেইমাত্র মহেশ কল লাগিয়ে এটা বলল, মহেশের দোকানে অন্য দোকানদাররা চলে আসে আর বলতে শুরু করে, এখন হলো না মজা? এবার তুমি বুঝতে পারবে। আমি ঠিক বুঝলাম না, আপনারা কি বলতে চান বলুন তো? আরে, ওই চুক্তিটা তো আমিই করেছিলাম তোমার সাথে, অন্য কেউ নয়, বুঝেছো? আমি তোমাকে বোকা বানিয়েছিলাম আর তোমার সাথে ওই চুক্তি নিয়ে কথা বলেছিলাম যাতে তোমার দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো তো? অন্য চালাক দোকানদাররা মহেশের সূর্যের কুর্তা পরে দেখতে শুরু করেন
আর বলে ওঠেন, এবার তুমি কি করবে? সূর্যের কুর্তা বানানোর জন্য যে টাকা ধার নিয়েছো সেই টাকা শোধ দেবে কি করে? যেইমাত্র দোকানদাররা মহেশকে ঠকানো শুরু করলো, তক্ষুনি সূর্যদেব আবার ভিখিরির রূপ নিয়ে ওখানে এলেন আর বলতে শুরু করেন, এই সূর্যের কুর্তাগুলো আমি কিনে নেব, সেটাও দ্বিগুণ দাম দিয়ে। আরে তুমি তো সেই ভিক্ষু, তাই না, যাকে আমি আমার দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম? হ্যাঁ, উনি আমার দোকানেও এসেছিলেন, আমিও ওনাকে বার করে দিয়েছিলাম। মহেশ ভিখিরিকে দেখে নিজের হাঁটুতে বসে পড়ে আর বলতে শুরু করে, হে সূর্যদেব, আপনি এখানে দ্বিতীয়বার এসেছেন বলে আমার ভাগ্যটা খুলে গেল গো। এই ঋণ কি করে শোধ করব প্রভু? অন্য দোকানদাররা ভিখিরিকে দেখছিলই। তক্ষুনি ভিক্ষুক সূর্যদেবের অবতার নিয়ে নেন আর বলতে শুরু করেন, অন্যের ক্ষতি করে তোমরা শান্তি পাও, তাই না? আমি তোমাদের শেখাবো যে আসল হিংসা কাকে বলে। তার উপর তোমরা আবার পরেও রয়েছে সূর্যেরই কুর্তা। যেইমাত্র সূর্য দেবতা ওদের দিকে ইশারা করেন, ওই দোকানদাররা সূর্যদেবের কুর্তা পরেছিল। ওরা ভেতরে আর বাইরে থেকে পুড়তে শুরু করেন। ওরা চিৎকার করে ওখান থেকে পালাতে শুরু করে, আরে বাঁচাও বাঁচাও, এটা কি পরে নিলাম আমি? ওরে বাবা গো, বাঁচাও, কে আছো? হাত পা পুড়ে যাচ্ছে, কি সমস্যা? ওরে বাবা, মরে গেলাম, আর কোনোদিন কাউকে বিরক্ত করব না, কারোর ক্ষতি করব না, বাঁচাও। দুজনই ওখান থেকে পালাতে শুরু করে। আর সূর্যদেব মহেশকে বলেন, আমি তোমাকে সাহায্য করতে সবসময় এখানে আসবো না। তোমাকে তোমার নিজের খেয়াল নিজেই রাখতে হবে। আর যে টাকা তুমি ধার নিয়েছো সেটা তো এই দ্বিগুণ রোজগার করে শোধ দিয়েই দেবে। কখনো অহংকার আর কাউকে ছোট করো না তুমি। ধন্যবাদ প্রভু, আমি একদম এরকমটাই করব। আমি এরপর থেকে খেয়াল রাখবো। মহেশ আবার সততার সঙ্গে বাঁচতে শুরু করে আর ও সূর্যদেবের ছোট্ট একটা মন্দিরও তৈরি করে, যেখানে অনেক লোকেরা এসে পুজো পাঠ করতে শুরু করে। রমেশপুরম নামের একটা গ্রামে রাধে, মোহন আর শিবা দুজন খুব ভালো বন্ধু থাকত। শহর থেকে পড়াশোনা করে যখন তারা নিজেদের গ্রামে ফিরল, তখন ওরা দেখল যে ওদের গ্রামে প্রচণ্ড গরম পড়েছে। 300 বছর আগের দেওয়া শ্রাপ আজও লোকেরা ভুগছে। যতদিন পর্যন্ত রমেশপুরম গ্রামে কিছু ভালো হবে না, লোকেরা এখানে গরমেই ভুগবে। যে গ্রামে সবকিছু শুকিয়েছে, গ্রামের লোকেরা এক ফোঁটা জলের জন্যেও কষ্ট পাবে। দেখছিস কি শিবা, আজকের দিনেও গ্রামের লোকেরা ওই সাপ থেকে মুক্ত হয়নি। ও আগের জমিদারের কথা ছিল, ওর ছল কাপড়ের জন্যই আজকের দিনেও লোকে গরমের জন্য ক্লান্ত হয়ে থাকে। সেটাই তো আমিও দেখে বিশ্বাসই করতে পারছি না। ঠিক, এটা তো পুরোপুরি অন্যায় ওর জন্য। এই পূর্বপুরুষদের শাস্তি এই নির্দোষ বাচ্চাটা আর কতদিন ভোগ করতে থাকবে? গ্রামের দুর্দশা দেখে শিবা আর রাধে মোহন খুব চিন্তিত ছিল। খুনি ওখানে ওদের একজন কাকু আসেন। তোমরা শয়তান দুজন এসে পড়েছো, এত বছর বাদে এসেছো, নিশ্চয়ই আমার জন্য কোনো উপহার নিয়ে এসছো। আরে আপনি এখনো আছেন? আমরা তো ভেবেছিলাম আপনি বোধহয় পরলোকে চলে গেছেন। নিষ্কর্মা, এখনো তোরা পাল্টাসনি। আর আপনি এইসব এতগুলো বাসনপত্র নিয়ে চললেন কোথায়? তুমি তো ভালো করে জানোই বাবা, অনেক বছর আগের সেই অভিশাপের জন্য আজ এই গ্রামে জলের একটা ফোঁটাও পাওয়া যায় না। সেই জন্য আমি অন্য গ্রামে গিয়ে সেখানে জল জমা করি। কাকু নিজের সাথে ওদেরকে অন্য গ্রামে নিয়ে যান। ওখানে গিয়ে উনি দেখলেন আর রমেশপুরমের লোকেদের জন্য একটা বড় সিমেন্টের ট্যাঙ্ক বানিয়ে ওখানে রাখানো ছিল, যার কারণে রমেশপুরমের লোকেরা ওখান থেকে জল নিয়ে যেতে পারত। এটা তো খুবই নোংরা জল। এই জলই আপনারা সবাই খাচ্ছেন নাকি? আমি এসব কিছু দেখতে পারি না। এই জল খাওয়ার থেকে আমার মনে হয় মানুষের নিজের প্রাণ দিয়ে দেওয়া ভালো। আমাদের কাছে তো আর অন্য কোনো রাস্তাও খোলা নেই। গ্রামবাসীদের আর কিছু করার নেই। এর সমাধান কি হতে পারে? আমি আমাদের সমস্ত রমেশপুরমবাসীকে সামান্য জলের জন্য এইভাবে ছটফট করতে দেখতে পারি না। এর জন্য অনেক বড় কাজ করতে হবে। ওই জমিদারকে ডেকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, আর লম্বা চুলওয়ালা ওই কুলদেবীকে আমাদের খুশি করতে হবে। শিবা আর রাধে মোহন যেইমাত্র উঁচু পাহাড়ের কুলদেবীকে খুশি করার কথাটা শুনলেন, তখন ওরা দুজন মন্ত্র, তন্ত্র আর কুলদেবীকে খুশি করার উপায় খুঁজতে খুঁজতে ওই পাপী জমিদারের বাড়িতে পৌঁছায়।
জমিদার সাহেব, আমরা আপনাদের কাছে গ্রামের ওই পুরনো জলের সমস্যাটা নিয়ে এসেছি। আশা করব আপনি আমাদের কথাটা শুনবেন। আমি তোমাদের দুজনকে ছেলেবেলা থেকেই জানি। যদি তোমাদের কাছে এই সমস্যার সমাধান থাকে তো তুমি বলো, আমি সব কিছু করতে রাজি আছি। আমাদের সাথে আপনাকেও সেই লম্বা চুলওয়ালা কুলদেবীর মন্দিরে আসতে হবে আর সেখানে গিয়ে তপস্যা করতে হবে। জমিদার শিবা আর রাধেমোহন ওরা তিনজন মন্ত্র পাঠ করার জন্য উঁচু পাহাড়ের কুলদেবীর কাছে যায়। ওখানে গিয়ে ওরা মন্ত্র পাঠ করতে শুরু করে। হে দেবী, আমার পূর্বপুরুষেরা যে ভুল করেছিল তার শাস্তি আজকে আমার গ্রামের সবাইকে পেতে হচ্ছে। দয়া করবেন দেবী, দয়া করুন। তিনজন মিলে পুরো একদিন পর্যন্ত কুলদেবীর জন্য মন্ত্র পাঠ করে ওনাকে খুশি করার চেষ্টা করে। পুরো একদিন কেটে যাওয়ার পর ওখানে কুলদেবী প্রকট হন আর বলতে শুরু করে, চোখ খোলো বৎস, আমি তোমার সমস্ত গ্রাম ভালোবাসা আর ভালো পুজোর কারণে প্রসন্ন হয়েছি। তোমাদের ইচ্ছে তো আমি পূরণ করতে পারবো না, কিন্তু একটা আশীর্বাদ এই দুটো ছেলেকে দিতেই পারি। আমাদের গ্রামের এই সমস্যার সমাধানটা কেন হতে পারে না দেবী? তোমার পূর্বপুরুষরা ওই বয়স্ক লোকেদের শ্রাপ পেয়েছে। ওদের শ্রাপ শুধু গ্রামের লোকেদেরকে খুশি করেই ঠিক করা যেতে পারে। কিন্তু গ্রামের লোকেরা কিভাবে খুশি হবে? এটাই তো হলো সমস্যা। তাদের খুশি করার জন্য একটা রাস্তা তো বলুন, যাতে গ্রামের মানুষ খুশি হয়ে যায় আর তাদের এই জল এবং এই খরার সমস্যা শেষ হয়ে যায়। আমি তোমাদের দুজনকে একটা বরদান দিচ্ছি। এই মন্দিরের মাটিকে তোমরা যেই জিনিসের ওপরেই রাখবে সেই জিনিসটি বরফের হয়ে যাবে। এই মাটিটা তোমরা দুজন একসাথে তুলবে আর ওই জিনিসের ওপরে রাখবে, কিন্তু ওই বরফকে গলাতে একটু মুশকিল হতে পারে। তথাস্তু। রমেশপুরমের কুলদেবী বরফ বানানোর জন্য উপায় বললেন। ওনার কথা শুনে দুজন বন্ধু চিন্তিত হলো আর জমিদারকে বলতে লাগলো, জমিদার মশাই, আমরা বরফ থেকে গ্রামবাসীদের কিভাবে খুশি করতে পারি? শিবা ঠিকই বলছে, এর কোনো একটা উপায় তো বলবেন আমাদের। গ্রামবাসীরা কখনো হাওয়াই জাহাজে ওঠেনি, কিন্তু আজকেই আমার একজন দূরের বন্ধু নিজের হাওয়াই জাহাজের মধ্যে বসে আমাকে সাক্ষাৎ করতে আসছে। তোমরা চাইলে কিন্তু নিজেদের বরগুলোকে প্রয়োগ করতে পারো। ঠিক সেরকমটাই হলো। শিবা আর রাধেমোহন জমিদারের বন্ধুর আসার অপেক্ষা করতে শুরু করলো। যেইমাত্র ওরা এরোপ্লেন দেখলো, দুজনই খুশির চোটে পাগল হয়ে গেল। কেমন আছেন জমিদার মশাই? তোমাদের গ্রামটাকে তো ওপর থেকে দারুণ সুন্দর লাগে। এখন আপনার মতো এই বিত্তবান আমাদের গ্রামে এসেছে, এটা তো আমাদের সবার জন্য খুব সৌভাগ্যের কথা। জমিদারের বন্ধু যখন ওদের সাথে গল্পগুজব করছিল, তখন শিবা আর রাধেমোহন নিজের কাজ করে ফেলল। ওরা মন্দির থেকে মাটি এনে এরোপ্লেনের কাছে নিয়ে আসলো আর ওরা সেই মাটিটা এরোপ্লেনের ওপর রেখে দিল আর ওই এরোপ্লেন বরফের হয়ে গেল। আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না যে এটা কি করে সম্ভব হতে পারে। এত ঠান্ডা এবং নরম কি করে একটা জিনিস হতে পারে? এই বরফের হাওয়াই জাহাজের মধ্যে করে সমস্ত গ্রামবাসীদের ঘোরাবো আর ওদের সবাইকে খুশি করব। তাতে আমাদের গ্রাম খুশি হয়ে যাবে আর অভিশাপ থেকে মুক্তও হয়ে যাবে। জমিদার এডওয়ার্ডকে সমস্ত কথা বলে। এটা একদম ইম্পসিবল। এটা কিভাবে সম্ভব হতে পারে? সায়েন্সের অনেক বাইরের ব্যাপার এটা। আমার এই এরোপ্লেনটাকে তোমরা একটা এত বড় বরফের এরোপ্লেন বানিয়ে দিলে। কামাল করে দিয়েছো তোমরা। আমরা কি এখানে গ্রামের লোকেদের ডেকে তাদের যাত্রী বানিয়ে ঘুরিয়ে আনতে পারি? জমিদার বন্ধুর জন্য সব কিছু। তুমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো। ওনাদের সাথে সাথে আমি নিজেও বরফের হাওয়াই জাহাজে একজন যাত্রী হব। শিবা গিয়ে গ্রামবাসীদের ডেকে নিয়ে আসে আর পুরো গ্রামবাসীদেরকে ওই বরফের এরোপ্লেনে বসিয়ে দেয় আর ওদেরকে আকাশে ভ্রমণ করতে পাঠায়। এত খুশি আমি আজ পর্যন্ত কোনোদিন হইনি যে তুমি আজ এই বরফের এরোপ্লেনে আমাদেরকে বসিয়ে দিয়েছো। ঠিকই বলেছ তুমি। সমস্ত গ্রাম এই দুঃখ ভুলে এই বরফের হাওয়াই জাহাজের মজা নিচ্ছে। সমস্ত রমেশপুরম গ্রাম ওই বরফের এরোপ্লেনে আনন্দ সহকারে নিচে আসে।
সমস্ত গ্রামবাসীরা খুবই খুশি ছিল। দেখতে দেখতেই রমেশপুরম গ্রামে 300 বছর পরে বৃষ্টি হতে শুরু হলো। আরে এটা কি হলো? আমাদের গ্রামে বৃষ্টি? মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের যে অভিশাপ ছিল সেটা চলে গেছে। আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে আবার। আমরা কুলদেবীর কথা মতো গ্রামের মানুষদের খুশি দিয়েছি, সেই কারণে অভিশাপ সরে গেছে। ইয়া হুই না বাত, এখন আমাদের গ্রামের লোকেদের কোনো কিছুর জন্য আর ছটফট করতে হবে না, কারোর হাতে পায়েও পড়তে হবে না। তোমাদের দুজনের কারণে আজ এই জিনিসটা সম্ভব হয়েছে। আমি তোমাদের এই সহায়তা কোনোদিন ভুলবো না। আমরা গ্রামবাসীরা সব সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। ঠিকই বলেছো দিদিমা, এসব কিছু তোমার কারণেই হয়েছে, কিন্তু গোটা গ্রামবাসী এই ঘটনার জন্য উৎসবে মাতবে এখন। সমস্ত গ্রামবাসীরা খুশির চোটে পাগল হয়ে যায় আর বৃষ্টির আনন্দ নিতে লাগে। আর বরফের এরোপ্লেনও এখন আগের মতোই হয়ে গেছিল, যেটা দেখে এডওয়ার্ডও খুব খুশি হয়।